মুহুর্মুহু বাজের শব্দে বারে বারে কেঁপে উঠছে অম্বর। এই মাঝরাত্রিরে জঙ্গলের পথ দিয়ে গ্রামে ঢোকা তার মোটেও উচিত হয়নি। গ্রামের এই পথ না ধরলে হয়তো আর রাতে পৌঁছতে হতো না ওর। একেবারে স্টেশনে শুয়েই কাটিয়ে দিতে হতো তাহলে। হাতে তার একটা মাঝারি সাইজের টর্চ, যেটির আলো আর কিছুক্ষণের মধ্যেই ফুরিয়ে যেতে পারে। পিঠে মস্ত বড় ব্যাগে শহর থেকে ভাই বোন এবং পরিবারের সকলের জন্য আনা জিনিসপত্র আর ওর কিছু নিজের জামা কাপড় রয়েছে। তাতেই ব্যাগটা এত ভারী হয়েছে যে আর কিছু বলবার জো নেই। বড্ড জল তেষ্টা পেয়েছে তার, কিন্তু কপাল তার এতটাই মন্দ যে জলের বোতল একেবারে ফাঁকা হয়ে গেছে। তাই এমন অসুবিধায় পড়ে ঢোক গেলেই আপাতত কাজ চালাতে হচ্ছে তাকে। জঙ্গলের মেঠো পথ আজ বৃষ্টির কল্যাণে একেবারে প্যাচ প্যাচে করুণ অবতার ধারণ করেছে। এই রকম বৃষ্টি হবে জানলে আজকে শহর থেকে ফেরার সিদ্ধান্ত নিতই না সে। না, বড্ড ক্লান্ত লাগছে তার। এখন আর মাইল খানেকের পথ বাকি। স্টেশন থেকে নেমে অনেক গাড়ির খোঁজ করেছিল বটে, তবে পায়নি একটাও। এখানে টোটো সর্বত্রই পাওয়া যায়, কিন্তু আজকে হয়তো এই বাড়ি ধারার কারণেই আর কোনো ব্যক্তি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেনি। ভাগ্যিস সঙ্গে ছাতা এনেছিল অম্বর, না হলে কিভাবে যে নিজে ভিজে ভিজে বাড়ি ফিরতে হতো কে জানে। তবে ব্যাগটা যে কতটা রক্ষা করতে পেরেছে তা নিয়ে সে যথেষ্ট দ্বিধান্বিত। মনে মনে একটা গভীর সংকল্প করেছিল সে, যত যাই হোক না কেন আজকেই বাড়ি পৌঁছবেই সে। এর অবশ্য একটা কারণ রয়েছে, কারণ আগামীকাল ওর সদ্য বিবাহিত স্ত্রীর জন্মদিন। হ্যাঁ, গ্রামে বিয়ে করে বউকে এখানেই রেখে পগার পার হতে হয়েছিল তাকে কাজের জন্যে। কি আর করণীয়, এমন কিছু তার ইনকামও নেই যে সেখানে বউকে নিয়ে রাখতে পারবে। এহেন বিভিন্ন কথাবার্তা মাথায় চলতে চলতে ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে চলেছে সে। রাস্তাটা মোটামুটি অন্ধকারেও চেনা যাচ্ছে। ছেলেবেলা থেকে এই বাঁশঝাড় এই আলপথ দিয়ে কম খেলাধুলা করেনি সে, কিন্তু জঙ্গলের রাস্তাটা এখন আরও জঙ্গলি হয়ে যাওয়ায় সমস্যা তো হচ্ছেই। টর্চের আলো ধীরে ধীরে কমে আসছে বুঝতে পারছে সে। আর অল্প আলোয় কাজ চলবে না, তাই বুঝে জোরে জোরে পা বাড়ায় সে। দড়াম শব্দে আরেকটি বাজ পড়ল তার ঠিক নিকটবর্তী একটি স্থানে। সেই আওয়াজের বিভৎসতায় খানিক চমকে উঠল অম্বর। দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে পা বাড়াচ্ছে সে তার বাড়ির দিকে। ঠিক এমন সময় তার কানে আসে একটি মিহি শব্দ। ঠিক যেন স্বর্গের মহর্ষিদের ধ্যান ভঙ্গকারিণী কোনো এক অপ্সরার ডাক। শোলার টুকরোর উপর নখ দিয়ে আঁচড় কাটলে যতটা সূক্ষ্ম আওয়াজ সৃষ্টি হয়, ঠিক সেরকমভাবেই বুক বিদীর্ণ করে দেওয়া সেই নরম গলার আওয়াজ। এত রাতে, এই বৃষ্টি ভেজা রাতে জঙ্গলে কোন মহিলা চলাচল করবে? ভাবতে ভাবতে হঠাৎ আচমকাই ভয়ে গা শিউরে উঠল ওর। পিছন দিকে না তাকিয়ে সামনের দিকে হেঁটে চলল, কিন্তু এবার তার মনে হলো এতক্ষণ সে যে পথ দিয়ে হেঁটে চলেছে তাতে মিনিট 15-র মধ্যেই বাড়ি পৌঁছে যাওয়া যাবে। কিন্তু এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেল তার বাড়ি যাওয়ার পথ শেষ হচ্ছেই না। হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ বৃদ্ধি পেল কয়েক গুণ। টর্চের আলো এখন ভেন্টিলেশনে রয়েছে। এবার হয়তো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হয়ে এসেছে। গলদ ঘরম অবস্থায় দ্রুত এগিয়ে যেতে লাগলো অম্বর, কিন্তু নিজের খুব চেনা জায়গায় একটা বিভৎস ভ্রম সৃষ্টি হয়েছে তার। যতই সামনের দিকে এগোতে যাচ্ছে ততই তার মনে হচ্ছে যেন এই পথেই একটু আগে হেঁটে এসেছে সে। এর মানে সে এই একই জঙ্গলে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। আরেকটি বাজ পড়তেই সে দেখল তার টর্চের আলো এবার বুঝে এসেছে, কিন্তু তাতে পথ চলা বন্ধ হয়ে যাবে কি? ছোটবেলায় গ্রামে পাড়ার বুড়ো কাকাদের মুখে সে শুনেছিল, যখন এইরকম ভ্রমের সৃষ্টি হবে তখন নাকি মূত্রত্যাগের মাধ্যমে এই থেকে সে রেহাই পেতে পারে। সেটা মনে করেই দাঁড়িয়ে পড়ল সে। চারিদিকে ঝিঝি আর ব্যাঙের ডাক শোরগোল ফেলে দিয়েছে তার মস্তিষ্ক গহ্বরে ইতিমধ্যেই। মনের মধ্যে কেমন যেন একটা শঙ্কার ডামাডোল বেজে উঠছে।
আর সেই নিনাদ বড্ড ব্যথা প্রদান করছে তার বুকের পাঁজরে। কোনো মতে প্যান্টের চেন খুলতে সে উদ্যত হতেই আবার সেই রক্তহীন করা ডাক শুনতে পেল। হাসবি না? উফ, এই আশ্চর্য ডাক এর আগে সে কখনো শোনেনি। মনে হলো এক অতুল গহ্বর থেকে কোনো মৃত ব্যক্তির আহ্বান ভেসে আসছে বাষ্পে ভেসে ভেসে। গলার কাছে একটা শীতলতা অনুভূত হচ্ছে তার। এই সময় আরেকটি বীভৎস বাজ পড়ল তার নিকটবর্তী স্থানে, কিন্তু এবার বাজের শব্দে এসে চমকে উঠল না। কেমন যেন একটা জড় বস্তুর মতন অসাড় হয়ে সে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের মাঝখানে, কিন্তু তার মনে হচ্ছে যেন কেউ একটা ধীর পদে এগিয়ে আসছে তারই দিকে। তবে তার পথ চলা এতটাই ধীর যে সেই আগমনের কোনো আভাস পাওয়া যায় না বিন্দুমাত্র। মুহূর্তগুলো কাটতে থাকে আলোক বর্ষের মতো, আর একলা অম্বর গুনতে থাকে অজানা আগন্তুকের সম্মুখীন হওয়ার প্রহর। না, আর কোনো অনুভূতি হচ্ছে না তার। তাহলে কি চলে গেছে সেই অদ্ভুত মায়াবী মেয়ে যার কণ্ঠস্বরে হৃদস্পন্দন আকাশ ছুঁতে চায়? ওই তো সামনেই দেখা যাচ্ছে তার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো। আবার জ্বলে উঠেছে তার টর্চের আলো সেই সঙ্গে, তবে খুব একটা কার্যকর নয়। এখন বাজ পড়া খানিকটা কমেছে। হঠাৎ এমন কি হলো যে সেই মায়াবী ডাক থেমে গেল, আর সে তার বাড়ি, তার গন্তব্যের দিকে আবারও হাঁটতে শুরু করেছে। এসব ভাবতে ভাবতেই অম্বর অনুভব করলো তার থাইয়ের কাছটা কেমন যেন গরম গরম ঠেকছে। এবার প্যান্টে হাত দিতেই তার সমস্ত ঘনঘটা পরিষ্কার হলো। কখন যে ভয়ের চোটে এমন একটা অদ্ভুত লজ্জাজনক কাণ্ডটা ঘটে গেছে সেটা অনুভব করতে পারেনি অম্বর। বাড়ির পথে পা বাড়ায় সে ধীরে ধীরে। তবে বাড়িতে ঢুকে ঠিক কী পরিস্থিতিতে পড়তে হবে তাকে সেই ভেবেই বড্ড লজ্জা লাগছে তার। তার স্ত্রীর সামনে, ইস, ছি 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 ছি। এমন সময় হঠাৎই আবার সেই কণ্ঠস্বর, তুই সত্যি চলে যাবি নাকি? দ্বিতীয়বার পিঠের উপর দিয়ে শীতল আর প্যান্টে উষ্ণ স্রোত অনুভব করল সে। হ্যালুসিনেশন হচ্ছে নাকি তার? বাড়ি ফিরতে গিয়ে শেষমেশ পাগল হয়ে যাবে নাকি সে? এ কি অদ্ভুত ভয়াবহ কাণ্ড ঘটছে তার সঙ্গে কে জানে। দৌড়ে পা ফেলতে ফেলতে এক প্রকার ছুটতে আরম্ভ করে অম্বর, আর সেই সময় পা পিছলে জঙ্গলের মধ্যেখানে দড়াম শব্দে পতিত হয়। তার কণ্ঠস্বর জোরালো হয়ে ওঠে, আর সে বুঝতে পারে একটা শীতল হাতের ছোঁয়া তার গায়ে এসে লাগছে। কোনো এক মেয়ের হাত। হাতের লম্বা নখের দাগ বসে গেল তার ডান হাতে। সে বুঝতে পারে তার ডান দিকে একটা শীতল নিঃশ্বাস ছেয়ে ফেলেছে তার সারা শরীর। ডান দিকে যে বসে আছে তার গা থেকে একটা বীভৎস গন্ধ বেরোচ্ছে। এই গন্ধ সে চেনে। এই গন্ধ মরা পচে যাওয়ার গন্ধ। সেই পচনশীল তীব্র গন্ধ তার নাকের মধ্যে ঢুকে তীব্র পীড়ন সৃষ্টি করছে। চোখ খুলতেই সে দেখল একটি অমানুষিক মেয়ের মুখ। বীভৎস সেই চেহারায় অবর্ণনীয় ভয়ের ছটা খেলা করছে। মৃতদেহটির ডান চোখ ঝুলছে ঠিক তার চুলের উপর। সে খিলখিলিয়ে হেসে উঠে বলল, কি রে, এতবার থাকতে বললাম, তোকে শেষমেশ দৌড়াতেই হলো? হ্যাঁ। আর ঠিক সেই সময় ডান দিকের সেই শূন্য কোটর দিয়ে বেরিয়ে এলো অসংখ্য ডালপালা, যা তাকে ঘিরে ধরল চারিদিক থেকে। তার মধ্যে একটা ডাল তার হৃদয় বিদীর্ণ করে প্রাণটাকে মুক্ত করে দিল শরীর থেকে। একটা তীব্র আর্তনাদ করে উঠল অম্বর। এতক্ষণের বজ্রপাতের চেয়েও বেশি জোরালো সেই আওয়াজ। আর ধীরে ধীরে সমস্ত ডালপালা ঢুকে যেতে থাকলো সেই পিশাচিনীর কোটরের ভিতর। নিজের ঝুলন্ত চোখটিকে সেখানে পুনরায় লাগিয়ে নিয়ে একটা মৃদু হাসি হাসল সে। তার অসমতল সেই দাঁতগুলো থেকে একটু লালারস পড়ল অম্বরের মৃতদেহের উপর,
আর সঙ্গে সঙ্গে তার শরীরের সেই অংশটি পুড়ে গেল। অম্বরের মাথায় সে একটা চুমু খেলো পরম যত্নে, যেন কতদিন পর এই চুমু অম্বরের স্ত্রীর পরিবর্তে সে খাচ্ছে। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাঁশঝাড়ের আড়ালে। হয়তো সেখানে সে অপেক্ষা করবে তার পরবর্তী শিকারের জন্য। নমস্কার, টিম স্কেয়ার চার্জারের তৃতীয় গল্পে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের কাহিনী সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই যদি আপনি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে আজকের এই গল্প থেকে বিরত থাকবার অনুরোধ করা হলো। টিম স্কেয়ার চার্জারের আজকের নিবেদন লেখক অভিক সাহার কলমে পোড়ামুখীর প্রতিশোধ। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অভিক, মুখ্য চরিত্রে পিয়ালি, শ্রীরূপ, অধ্যায় পার্থ অরণ্যদেব, প্রভাকর, দিব্যেন্দু গোস্বামী, বর্ণালী, প্রাহী ও অভিক। শব্দ সংযোজন অভিক। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ ক্রিয়েটোম্যানিয়া। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের ভয়ের আসর, ভয়ের সফর, পোড়ামুখীর প্রতিশোধ। বৌমা, আমাকে এক কাপ চা দাও তো শিগগিরই। টুম্পার প্রতি হেন একটা অর্ডার জানিয়ে নিজের আলু থালু শরীরটি নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলেন বাসুদেব মণ্ডল। বৌমা সেই অর্ডার শুনে মাথার উপর ঘোমটা টেনে ছুটে গেল রান্নাঘরে। গ্রামে পেপার পড়ার তেমন একটা কেউ নেই, তবুও বুড়ো মানুষটা রোজ সকালে বাজারে গিয়ে পেপার কিনে নিয়ে আসেন। রোজ পেপার পড়েন, শব্দছক সমাধান করেন, কটা ধর্ষণ, খুন আর রাহাজানি হলো সেই নিয়ে ভাবনা চিন্তা করেন। খেলাধুলা আর বাকি বিনোদনের কাগজগুলো বড় ছেলে আশিসের ভাগেই থাকে। তার বাকি কাগজ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। আর বাড়ির বাকি সকলে পড়াশোনা সম্পর্কে খুব একটা জ্ঞান ধারণ করে না। তবে আশিসের দুই ছেলে প্রতিদিন স্কুলে পড়তে যায় মূলত তার ঠাকুরদার কল্যাণী। তার ঠাকুরদা অর্থাৎ এই বাসুদেব মণ্ডল ছিলেন ওই পাশের প্রাইমারি স্কুলের হেডমাস্টার। এই জন্যে গ্রামে এনার প্রতি সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। অবসর নেওয়ার পর থেকে তেমন কিছু মাথায় আসে না বৃদ্ধ মানুষটির। শুধু কর গুনে যান আর কতদিনই ধরাধামে তার বাঁচার দিন বাকি আছে। হঠাৎ পেপারখানা পাশে রেখে বৌমার উদ্দেশ্যে তিনি বললেন, বৌমা, অমু এখনো এলো না কেন বলো তো? হ্যাঁ, কালকেই তো আসার কথা ছিল ওর। টুম্পা বলল, আমিও জানি না বাবা, ওর তো কালকেই আসার কথা ছিল। আমি ফোন করেছিলাম কাল রাতে, তখন বলল স্টেশন থেকে নেমেছে। তারপর রাত যখন বাড়লো তখন কল করতেই থাকলাম, কিন্তু ফোন তো রিং হলো না বাবা। রিং হলো না তো খোঁজ নেওয়া হয়েছে কি সেই ব্যাপারে? কথাটা খুব একটা কোমল স্বরে বললেন না ভদ্রলোক। টুম্পা সেই শুনে নরম সুরে বলল, বোধহয় স্টেশনে শুয়ে পড়েছে কাল। ভাবলাম ঝড় জলের রাতে আর বাড়ি আসার সুযোগ হয়নি তাই। দূর, মেয়ে মানুষের বুদ্ধি হবে না আর কোনো কালে, আমাকেই দেখতে হবে। বলে তীব্র অসন্তোষ ঝেড়ে তিনি বড় ছেলেকে ডাকতে লাগলেন, আশিস, এই আশিস, একবার শিগগিরই আয় তো এদিকে। অপরদিকে টুম্পা মুখটা নিচু করে দাঁড়িয়ে রইল। মেয়ে মানুষের বুদ্ধি কথাটা বড্ড গায়ে লেগেছে তার। মেয়েদের বোধহয় বুদ্ধি থাকেই না, এমনটাই মনে হয় বুঝি ওদের। আজকে ওর জন্মদিন, অথচ সকাল থেকে কেউ ওকে একবারও শুভ জন্মদিন পর্যন্ত বলেনি। ওর স্বামী অম্বর ঘরে এলে নিশ্চয়ই এখন বউকে সোহাগে আদরে মুড়িয়ে দিত। আদর দিত কি কে জানে, হয়তো এমনটাই হওয়া উচিত মেয়েদের সঙ্গে। সংসারের উপেক্ষিত হয়ে পড়ে থাক তারা উঠোন ল্যাপা কিংবা সংসারের কাজকর্মে। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই। ভুলটা তার সত্যি সত্যিই হয়েছে। এখন বড্ড চিন্তা হচ্ছে তার অম্বরকে নিয়ে। কোথায় যেন একটা বড় ভুল হয়ে গেছে তার। শ্বশুরমশাইয়ের তলবে অন্তত কথাটা মনে পড়েছে ওর। আসলে এটাই ওর সবচেয়ে বড় ভুল, সেটা হলো ভুলে যাওয়া। মাঝে মাঝেই এমন এক একটা জিনিসও ভুলে যায় যেন কোথাও একটা লিখে রাখতে পারলে খুব কাজে দিত।
ভাগ্যের পরিহাসে সে লেখাপড়াও তেমন একটা শেখেনি। ওই 6-7 অবধি কোনো মতে টেনে টুনে সরকারি স্কুলে গিয়েছিল। মনে মনে বড্ড কষ্ট পেতে লাগলো সে, যার জন্যে গত রাতে ছুটে ছুটে আসছিল অম্বর, সেই কিনা তাকে ভুলে গেল। আশিস এসে হাজির হয়ে বলল, হ্যাঁ বাবা, আমায় ডাকছিলে? না, ডাকিনি আমি। তাহলে কার গলা শুনতে পেলি তুই? আরে এভাবে বলার কি আছে, বলো কি হয়েছে। আমি আসলে একটু ছাদে গাছে জল দিচ্ছিলাম। আর জল? তোর ছোট ভাই কোথায় এখন জানিস কি? হ্যাঁ, কলকাতায়। বাহ 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 বাহ, মাথায় কিছুই থাকে না তোমার, এই না বাছাধন। হ্যাঁ, কালকে ও রাতে ঘরে আসার কথা ছিল, বিকেলে ট্রেন ধরে বেরিয়েছিল কলকাতা থেকে, কিন্তু আজ সকাল হয়ে গেছে, এখনো ফেরেনি। কি বলছো কি বাবা, ফেরেনি মানে? কালকে যদি বেরিয়ে থাকে তাহলে এখন তো... সেটাই তো বলছি, একবার লোকজন নিয়ে দেখে আসতে হবে স্টেশনে। চলো দয়া করে এবার। দুজনে মিলে ঘর থেকে বীভৎস ঘূর্ণিঝড়ের মতন বেরিয়ে গেলেন। যে লোক বাতের ব্যথায় দিনরাত কাত হয়ে থাকেন, তার পক্ষে যে এভাবে বেরিয়ে যাওয়া সম্ভব সেটা এইমাত্র দর্শন করল টুম্পা। ওকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেল ওরা দুজন। টুম্পা নিজের নাইটির উপর ওড়না চাপিয়ে তাদের লক্ষ্য করে এগোনোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে টোটো করে তারা হাওয়া। তাই বাধ্য হয়ে নিজের সাইকেলটি নিয়ে বেরিয়ে যায় সে স্টেশনের দিকে। সাইকেলটি স্ট্যান্ড করে রাখলো টুম্পা স্টেশনের সামনে। সেখানে সে দেখতে পেল তার শ্বশুরমশাই এবং ভাসুর ঠাকুর চারিদিকে অনুসন্ধান করছেন এবং সম্ভবত কোনো এক পুলিশের সঙ্গে কথাবার্তা বলছেন। মাস্টারমশাই হওয়ার সুবাদে গ্রামের সকলের সাথেই সুসম্পর্ক বজায় আছে ভদ্রলোকের। দ্রুত তিনজনে এগিয়ে আসতে লাগলো টুম্পার অভিমুখে। আপনি স্পষ্ট দেখেছেন? জিজ্ঞেস করলেন বাসুদেব বাবু। হ্যাঁ মাস্টার, স্পষ্ট দেখেছি। অম্বর তো ওই সন্ধ্যার পর মানে 7:39 যে ট্রেনটি এখানে থামে সেটাতেই ছিল। কাল এত বৃষ্টিতেও আমার ওকে লক্ষ্য করতে ভুল হয়নি। পুলিশ বললেন, কথা বলেছিলেন? না না, সে সুযোগ হয়নি। টুম্পা এবার ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা, পাওয়া গেছে ওকে? একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যেন চোখের সামনে দেখতেই পেলেন না, এমনভাবে এড়িয়ে গেলেন বাসুদেব মণ্ডল। অগত্যা সে ওনাদের পিছু করতে করতে এগিয়ে যেতে লাগলো। এমন সময় একটি অল্প বয়স্ক ছেলে দৌড়ে দৌড়ে এসে বলল, দাদু দাদু, আপনি অম্বরদার বাবা না? মৃদু বিরক্তি ভরে ভদ্রলোক বললেন, হ্যাঁ, কেন? অম্বরদাকে পাওয়া গেছে ওই জঙ্গলের মধ্যে, একেবারে রক্তে ভেসে যাচ্ছে তাই অবস্থা। বাসুদেব মণ্ডল ছেলেটির কথায় চূড়ান্ত বিস্মিত হলেন। তার মুখ থেকে কোনো কথাই বেরোলো না। এবার আশিস বলে উঠল, এই নেপা, কি সব বলছিস তুই? বৃদ্ধ বাসুদেব বাবু নিজের জ্ঞান হারিয়ে পড়ে গেলেন পুলিশের কোলে, আর বিভৎস বিস্ময় ভয়ের মিশ্র অনুভূতি এক করাল ছায়া ফেলল টুম্পার মুখে। সদ্য বিয়ে হয়েছে তাদের, এখনো যে মাস ফুরোয়নি। জঙ্গলের মাঝে যখন ওরা সকলে গিয়ে পৌঁছালো, তখন অম্বরের ওই শিকড়ে বিদ্ধ দেহ দেখে ওরা রীতিমতো অবাক। হার্টকে ফুটো করে বেরিয়ে গেছে বিভৎস কিছু একটা, যার জন্যে একেবারে রক্তে ভেসে গেছে তার সারা দেহ। কপালের একটা অংশ পুড়ে গিয়েছে। মুখাবয়ব দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে যার ফলে তার আত্মারাম খাঁচা হয়ে গিয়েছে মুহূর্তেই। এমন অপার্থিবভাবে মৃত্যু এই গ্রামে কেউ আগে দেখেনি। কয়েকজন আশেপাশে বমি করতে শুরু করেছে সেই ভয়ঙ্কর মৃতদেহ দেখে। টুম্পা মাটিতে বসে পড়ে কান্নায় ভেঙে পড়েছে। বাসুদেব বাবুকে নিয়ে বাড়িতে চলে গেছে বাকিরা, এবং সকলের অলক্ষ্যেই সমস্ত দোষ গিয়ে পড়েছে টুম্পার ঘাড়ে। কাল যদি সে রাত্রিবেলা এমন একটা কীর্তি না করত, তাহলে হয়তো আজকের অম্বরের দেখা পেত অম্বর মণ্ডল। বাড়ির মধ্যে এক অসম্ভব গোলযোগ পড়ে গেল। অম্বর মারা গেছে অনেক আগেই। বাকি সকলে মিলে তার ওই ক্ষতবিক্ষত দেহ নিয়ে কাঁদছিল সজোরে। টুম্পা এতটাই শোক এবং পাপবোধের জ্বরে ভুগছে যে ওর পক্ষে এখন কিছু করাও সম্ভব নয়। কাঁদতে কাঁদতে চোখ ব্যথা হয়ে আসে বাসুদেব বাবুর।
মন চায় কাঁদতে, কিন্তু চোখ যে সায় দেয় না। পাড়ার বাকি সকলে মিলে প্রচণ্ড কৌতূহলী হয়ে পড়ে অম্বরের এই বীভৎস মৃত্যুতে। গ্রামের এত ভালো একটা ছেলে ছিল সে, তাই বিভিন্ন বাড়ি থেকে লোকেরা এসে কান্নার কোরাসে নিজেদের ভূমিকা বুঝিয়ে যাচ্ছে। পুলিশ এসে তার লাশ দেখে রীতিমতো অবাক। এই গায়ের দেশে এহেন বুক বিদীর্ণ করা খুনের তদন্ত করতে গেলে তো তাদের হিমশিম খেতে হবে। পুলিশের বড় সাহেব অজয়বাবু তার নিজের চোখে এহেন দৃশ্য দেখেননি এর আগে। চেহারা বৃহৎ হলেও তার নরম মন এহেন নৃশংস হত্যা সহ্য করতে সক্ষম নয়। মোটা চশমাটা নাকের উপর তুলে তিনি বাসুদেব বাবুর কাছে এগিয়ে গেলেন। নিজের একটা মানধাতার আমলের চেয়ারে বসে তখন বিড়বিড় করছেন ভদ্রলোক। চোখ থেকে চশমা খুলে রেখে ডান হাতের দুটি আঙুল দিয়ে চোখ বুজে রয়েছেন আর আপন মনে কিসব বলে চলেছেন। অজয়বাবু তাকে বললেন, মাস্টার মশাই, একটু কথা বলা যাবে? কথাটা শুনে যেন চমক ভাঙল বাসুদেব মণ্ডলের। তিনি একবার অজয়বাবুর দিকে তাকিয়ে তারপর তার কাঁধে হাত দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। একেবারে ভেঙে পড়েছেন বৃদ্ধ মানুষটা। মাস্টার মশাই, আপনি শান্ত হন, আমরা এই গোটা ব্যাপারটা খতিয়ে দেখব। মিথ্যে সান্ত্বনা দিলেও আদতে অজয়বাবু জানেন এই গ্রামে কারো ক্ষেতের কুমড়ো, সাইকেল আর মিলন মেলা থেকে জিনিস চুরি ছাড়া বড়জোর কিছুই হয় না। তার ফলে দিনের পর দিন বেশ ভালোভাবে এখানে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তেনারা। আজ হঠাৎ এভাবে খুন হওয়ায় মোটামুটি ঘামের দৌরাত্ম্য ছুটে চলেছে উনাদের উর্দিতে। বলুন বলুন, আপনি এর কোনো মানে হয়? এভাবে একটা জলজান্ত যুবক ছেলে জঙ্গলের মধ্যখানে? কাঁদতে কাঁদতে বলতে লাগলেন বাসুদেব মণ্ডল, আমি তো এই কথাটাই বুঝে পাচ্ছি না, গত রাতে ওই বৃষ্টির মধ্যে কি করতে অম্বর জঙ্গলের মধ্যে দিয়ে আসার সিদ্ধান্ত নিল? সব কিছুর জন্য এই মেয়েটাই, এই শয়তান মেয়েটাই দায়ী। কথাগুলি এবার চিৎকারে পরিণত হলো। টুম্পার উপর অঘোষিত অভিযোগেরা এবার সবাক হলো। এর প্রতিবাদের ভাষা টুম্পার জানা নেই, সে তাই নীরব হয়ে বসে শুনতে থাকলো তার নামে নানান কথা। বাসুদেববাবু বলে চললেন, শয়তান মেয়ে, নষ্টা মেয়ে, যেই না তুই বিয়ে করলি আমার ছেলেটাকে অমনি তাকে খেয়ে নিলি, হতচারী। আরও নানান গালমন্দের ঝড়ের হাওয়াতে ভাসতে ভাসতে কোথায় যেন উড়ে গেল টুম্পার মন। পাড়ার অন্যান্য কাকিমা জেঠিমারা নিজেদের কুদৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। কেউ আবার তার চরিত্র নিয়েও দু কথা শুনিয়ে দিয়ে গেল। মাত্র কয়েকদিন গ্রামে এসেছে সে, তার মধ্যে চরিত্রের ঘনঘটাকে কিভাবে বুঝতে পারল সে এক গভীর প্রশ্ন। কিন্তু এখন দেশের অর্থনৈতিক অবস্থার জন্যেও তাকেই দায়ী করা হলেও খুব একটা অবাক হবে না সমাজ। কারণ একবার যার ঘাড়ে দোষ পড়া শুরু হয় তার আর শেষ বলে কিছু নেই যে। চুপচাপ অনেকক্ষণ ধরে অপমান সইতে সইতে টুম্পা উঠে দাঁড়ালো। তারপর চুপচাপ চলে গেল নিজের বরাদ্দ ঘরে। এই ঘরটা তার বিশ্রামের জায়গা। অম্বরের সঙ্গে মাত্র কিছু মুহূর্ত এখানে সে কাটিয়েছে, তাই তার মনে হলো ওর ওই ক্ষত বিক্ষত দেহের থেকে একলা ঘরে ভাবনার আলোকবর্তে যদি পাওয়া যায় তাকে, তাহলে খুব ভালো হয়। খাটের উপর মুখ গুজে বসে থাকলো টুম্পা। চোখ বুঝলেই মনে পড়ে যায় অম্বরের মুখ। শান্ত সমাহিত তার মুখখানা বড্ড মায়াবী, বড্ড ভালোবাসার। নাও কাঁধ দাও গো হরিহর, ওদিকে কেউ না থাকলে আমার কাঁধখানা খুলে যাবে রে। বলে একটা হাঁক দিল রাম। সকলে মিলে অম্বরের দেহ পালা করে নিয়ে যাচ্ছে শ্মশানের উদ্দেশ্যে। সকলের মুখে বল হরি হরিবল রবটা বড্ড বিশ্রী শোনাচ্ছে টুম্পার কানে। এই বাক্যটা শুনলেই তার এরকম হয়। মনের মধ্যে একটা গ্লানি কাজ করছিল বটে, তবে এখন আর সেটা করছে না। তার খুব কাছের একজন মানুষ যখন মারা গিয়েছিল তখনও তার এরকমই হয়েছিল। কিন্তু তারপর সে বুঝতে পেরেছে সবাইকেই তো একদিন না একদিন চলে যেতে হয়, কিন্তু যাদের থেকে যেতে হয় তাদের কষ্ট মোটেও পাওয়া উচিত নয়, বরং তাদের জানা উচিত কিভাবে সেই চলে যাওয়া ব্যক্তির থেকেও সুখ নিয়ে বাঁচা যায় বাকিটা জীবন। আরে ভাই ধীরে চলো, মরা কাঠ থেকে ডিগবাজি খাবে যে, হ্যাঁ? বলে উঠল খাটধারী কোনো এক ব্যক্তি।
কথাটা কানে পৌঁছলো টুম্পার। সে একটু শব্দ করল না। তার পাশ দিয়ে অসংখ্য পাড়া প্রতিবেশীরা তাকে গালাগাল দিতে দিতে যাচ্ছে, সেটা সে অনুধাবন করতে পারছে, কিন্তু কিছু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না। হ্যাঁ, অম্বরকে এরা সকলেই দেখেছে ছোট থেকে, কিন্তু তার চেয়েও বড় একটা ইচ্ছে হলো এখন এই বউটিকে গালাগালি করে নিজেদের মনকে শান্ত করা। মানুষের স্বভাবই এরকম। বড় ভাই আশিস লোকজনকে আর বাবাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে, তাই উনাকে নিস্তার দিয়েছে সমাজ এই বেলা। শ্মশানে পৌঁছতেই আশেপাশের পরিস্থিতি আরো শোচনীয় হয়ে পড়ল। দূরে বসে বাসুদেববাবু কাঁদছেন। নিয়ম মেনে সমস্ত কাজ করলো টুম্পা। ওর হাতের শাখা ভাঙা হলো, কপালের সিঁদুর মুছে দেওয়া হলো। মনে হলো জীবনে রং লাগার আগেই যেন কেউ ব্লটিং পেপার দিয়ে তার সবটা শুষে নিল। শেষে সাদা ধান পরিয়ে স্বামীর মুখে আগুন দিল সে। পাশে আশিস এবং বাসুদেববাবু অনিচ্ছা সত্ত্বেও এই কাজে অংশগ্রহণ করলেন। ধীরে ধীরে পুড়ে গেল অম্বরের দেহ। চিতার সেই জ্বলন্ত শিখায় ভর দিয়ে আকাশে ছড়িয়ে গেল অন্ধকার। পরন্ত বিকালের নিভে আসা আলো একবার যেন মুখ তুলে তাকালো টুম্পার দিকে। এখন এই গোটা গ্রামে তার আপন বলতে কেউ নেই। এখন গোটা গ্রামের শত্রু সে। নিজের বৈধব্য সময় অতিবাহিত করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা জরুরি তার সবটাই আশেপাশের সকলের থেকে জানতে লাগলো সে। মালসায় রান্না করা, মাটিতে শোয়া, চুলনা আঁচড়ানো থেকে শুরু করে ধবধবে সাদা থানে ঘুরে বেড়ানো, সবটাই পালন করতে হবে আগামী 14 দিন। আশিসের স্ত্রী রুমা এই বিষয়ে তাকে সাহায্য করলো অনেকটা। আসলে যখন সমষ্টি বেষ্টির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, তখন সেই দমে আসা একজনের জন্যেও ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। বাসুদেববাবু একবার তার ঘরে ঢুকে গম্ভীর কণ্ঠে বলে গেলেন, আগামী 20 দিন বাদে আমি যেন তোমাকে এই বাড়িতে আরো না দেখি। তুমি ঠিক 20 দিনের মধ্যেই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি আজকেই তোমার বাবার সঙ্গে যোগাযোগ করব আর জানবো যে কোন কালনাগিনীকে উনি পাঠিয়েছেন আমার ঘরের সৌন্দর্য ধ্বংস করতে। টুম্পা কান্নায় ভেঙে পড়ল। বাসুদেববাবু বেরিয়ে গেলে রুমা ওর মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না বোন, কাঁদিস না। এখন এই গোটা গ্রাম তোকে এভাবেই এক ঘরে করে দেবে, কিন্তু তোর এই দিদি আছে তো? আছে তো নাকি? আমি তোকে কিচ্ছু হতে দেব না, এই কথা দিচ্ছি। আমি যত দূর পারি চেষ্টা করব যাতে তোকে এই গ্রাম না ছেড়ে যেতে হয়। কাঁদতে কাঁদতে টুম্পা বলল, কিন্তু এই গ্রাম ছেড়ে না গেলে আমার পক্ষে সেটা কি ভালো হবে দিদি? আমি কি এদের মধ্যে ভালোভাবে বাঁচতে পারবো? জানি না রে মনা, আমি কিচ্ছু জানি না। তবে ঠাকুরপো বড্ড ভালো মনের মানুষ রে, সে বড়ই ভালো ছেলে। তাই তো তার মৃত্যুতে সকলে প্রচণ্ড ভেঙে পড়েছে। তুই এসব কিছু গায়ে মাখিস না তো। না না, গায়ে মেখে আর কি হবে? ও কি আর ফিরে আসবে? অপরদিকে অজয়বাবু আর তার পুলিশ বিভাগ লেগে পড়ল এই অপরাধীকে খুঁজে বের করতে। আশেপাশের বাড়িগুলোতে খুঁজবে কি? আচ্ছা, ওই ঘন্টু যে কিনা একবার মাতলামো করে বিধান দাদুর মাথা ফাটিয়ে দিয়েছিল, কিংবা ওই নিতাই যে কিনা বাথরুমের ঘুলঘুলির ফাঁক দিয়ে চোখ ঢুকিয়ে প্রত্যেকের গোপনীয়তায় হস্তক্ষেপ করত, কে হতে পারে এই হৃদয় বিদারক খুনের আসামি? না না, পার্টি পলিটিক্সের সঙ্গে অম্বরের কোনো যোগাযোগ ছিল না কখনো, তাই সেই সন্দেহ নিতান্তই ফিকে। মাথায় হাত বুলাতে বুলাতে আশেপাশের কয়েকটা বাড়ি, কয়েকটি ছেলের আড্ডার ঠেক আর বুড়োদের মজলিসে ঢু মেরে নিতান্তই দুঃখের সাথে তিনি বললেন, কি বোঝো সজল? কি হতে পারে বলো তো? সজল হলো এই জেলের একজন হাবিলদার। সে বিস্ময় মিশিয়ে বলে, স্যার, আমার মনে হয় এটা কোনো ভূত করেছে। ভূত করেছে? ধুস, রাস্কেল। স্যার বিশ্বাস করছে না তো? দেখুন, ভূতে না করলে এই কাজ আর কে করতে পারে বলুন? আমি বলছি শুনুন, এই কেসে আর এগিয়ে লাভ নেই, তার থেকে বরং ওঝা থেকে বাকিদের সামাল দিই।
এই কথা আমাকে বলেছ ভালো। একবার যদি উপর মহলের কারো কাছে বলো না, চাপকে পিঠের ছাল তুলে দেবে। তোমাকে জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে। ধুর, যাও যাও, নিজের কাজ করো। অজয়বাবু জরিপ করতে লাগলেন এই গ্রামে অশিক্ষার হার। এখন যেখানে উনি অপরাধীকে ধরা নিয়ে গভীর চিন্তায় পড়েছেন, সেখানে এ নাকি বলে যাচ্ছে ভূত প্রেত, যত সব। তবু একবার মাথায় এই অন্ধকার গ্রামটা কথাটা ঢুকিয়েই দিল। ভূত প্রেতের সঙ্গে অম্বরের কি কোনো শত্রুতা ছিল? অম্বরের মৃত্যুর 3 দিন পেরিয়ে গেছে। ইতিমধ্যে বাসুদেব মণ্ডলের বাড়ির থমথমে পরিস্থিতি আরও বৃদ্ধি পেয়েছে। টুম্পা আপাতত তার কাজ করে যাচ্ছে, মালসায় রান্না করে খাওয়া, মাটিতে একলা শোয়া, ইত্যাদি ইত্যাদি। টুম্পার বাপের বাড়ির লোকেরা এর মধ্যে একবার এসেছিল দেখা করতে। ওর মা বাবা কেউ নেই, দাদার কাছে মানুষ। তাই সেই দাদা এসে বাসুদেব বাবুর অপমান সহ্য করে গেছে এবং সব কাজ মিটলে বোনকেই বাড়ি থেকে ফেরত নিয়ে যাওয়ার অর্ডারও পেয়ে গেছে। তবে টুম্পা জানে, একবার যখন দাদাই কথা শুনেছে, তখন আর সে এই পথমুখ হবে না। দাদাকেও চেনে, তবে বৌদিকে চেনে আরও ভালো করে। দাদার মনে যদি এতটুকু ইচ্ছে থাকে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার, তবে বৌদি সেই ইচ্ছেতে ছাই ঢেলে দেবে। দাদা বৌদির সংসারে থাকাটা যে কতটা কঠিন টুম্পা জানে, তবে তার চেয়েও বর্তমান পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। আশিস, অম্বরের বড় ভাই, অল্পেতে তুষ্ট নয়। 2 গ্রাম পেরিয়ে মফস্বলে তার সর্বদা যাতায়াত ছিল। সেখানে একটি বিশেষ পল্লীতে এক বিশেষ রমণীর সঙ্গে তার সখ্যতা ছিল। দোষ ছেনালি করিসনি তো আমার সঙ্গে বেশি, আমার তো আর শুধু তোকে দিয়ে চলেনি। একটু রাগ মিশিয়েই বলল সজনী। এই সজনীর সমস্ত ভালো লাগা জুগিয়ে যায় আশিস। তবুও একা এই দেবতাকে তুষ্ট করলে তার ব্যবসা চলবে না। আশিস চুপচাপ খাটের এক কোণে শুয়ে আছে। সে বলে, টাকা দিয়েছি যখন চুপ করে আমার পাশে শুয়ে থাকবি, একটাও বেড়ে কথা বলবি না। আমরণ, এই তুই রাগ করছিস কেন রে? কি হয়েছে? আমার ভাই অমর খুন হয়েছে। কি বলিস গা? খুন? আমার কিচ্ছু ভালো লাগছে না রে সজনী, কিচ্ছু ভালো লাগছে না। বলে ওকে জড়িয়ে ওর বুকে মাথা গুজে দিল আশিস। আচ্ছা আচ্ছা, শোন না, তুই আমায় সবটা খুলে বল দেখিনি। আশিস তখন বসে বসে সমস্তটা বর্ণনা করলো সজনীকে। সেই সঙ্গে স্বীকার করলো আরও একটা কালো অতীত। সেই অতীত আজও বুকে করে চলেছে ওরা। এতদিন এসব মাথায় ছিল না, তবে অমরের মৃত্যুটা কেমন যেন মনে করিয়ে দিচ্ছে সেই সব কথা। অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিড দিয়েই না ওর মুখটা পুড়িয়ে দিয়েছিল ওরা। অম্বরের কপালে ঠিক সেই রকম পোড়া স্থান লক্ষ্য করেছে আশিস। না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তার। আজ চলি রে সজনী, অন্যদিন আসবো। এমনিতেও আজ রাত হয়েছে। হরি আবার ভ্যানে করে আমাদের গাঁয়ের মুখে ছেড়ে দেয়, ভেতরে ঢোকে না। সজনী যেন একটা শারীরিক শূন্যতা অনুভব করলো। করুণ মুখে বলল, তুই তো আজ কিছুই করলি নে যাগে, তোর পয়সা নে যা। তবে ধুস, রিফান্ড আমার চাই না, ওটা তুই তোর কাছেই বরং রাখ। কি ফান? আশিস হেসে বলল, কিছু না, আমি আসি রে। মনে হচ্ছে বৃষ্টি পড়বে, আকাশ তো বেশ লাল হয়েছে। বলে বেরিয়ে পড়ল আশিস। তারপর হরির ভ্যানে উঠে পড়ল। হরির ভ্যানে লোক জমতে খানিক সময় লাগলো। তারপর মোটামুটি লোক ভরে গেলে তার ভ্যান চলতে লাগলো। আজ আকাশে মৃদু চাঁদের আভা দেখা যাচ্ছে। গ্রামগুলো এখনো ঠিক সেভাবে আলো আসেনি। দূর দূরান্তে অল্প অল্প আলো আর ভ্যানের হেডলাইটটাই সম্বল। তাতেই দক্ষতার সঙ্গে গ্রামবাসীরা গাড়ি চালিয়ে অভ্যস্ত। এখানে উন্নতি বলতে রাস্তা পাকা এবং প্রশস্ত হওয়া। তবুও মাঝে মধ্যে কিছু শেয়ালের দলের সামনে একলা পড়ে প্রাণ খোয়াতে হয় অনেককেই। আশেপাশে আলো নেই একেবারেই। সন্ধে নামলেই যেন অঞ্চলটিকে ঘিরে ধরে গাঢ় নিবিড় অন্ধকার। নিজের গ্রামে আসতেই পকেট থেকে খুচরো ভাড়া দিয়ে গাড়ি থেকে নেমে পড়ল আশিস। তারপর গায়ের পথ ধরল। এখন ঘড়িতে বাজে সবে 8:30। এখনই এত ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তবুও যেন নিজের চেনা অঞ্চলেই চলাচল করতে ওর কদিন ধরে বেশ অসুবিধা হচ্ছে। কিসের জন্যে হচ্ছে সেটা আর না বলাই শ্রেয়। সর্বদাই মনে হচ্ছে সেই অশুভ শক্তি যেন পিছু নিয়ে চলেছে ওর। ভাইয়ের পর কি তাহলে এবার পরবর্তী টার্গেট সে? এসব ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে হাঁটছিল আশিস। হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে শুনতে পেল একটা মেয়েলি কণ্ঠস্বর। কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়! গলাটা টুম্পার না? ও এখানে কি করছে? এখন তো ওর বাড়িতে নিজের জন্যে ডাল চাল রেঁধে ফেলার সময়। তাহলে খানিকক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো আশিস। কণ্ঠস্বরটা আরেকবার ভেসে এলো। দাদা, আমাকে বাঁচান! হ্যাঁ তো, এটা তো টুম্পার গলা। ওকে সম্ভবত দেখতে পেয়ে দাদা দাদা বলে ডাকছে। যতই হোক ওর ভাইয়ের স্ত্রী, কোনো রকম বিপদে পড়লে তাকে সেখান থেকে উদ্ধার করাটা ওর কর্তব্য। এই ভেবে বাম দিকের জঙ্গলের দিকে পা বাড়ালো আশিস। 3 দিন আগে ঠিক এই জায়গা থেকেই অম্বরের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ব্যাপারটা মাথায় আসতেই গাটা ছমছম করতে লাগলো তার। আর একটু সামনের দিকে এগিয়ে টুম্পার খোঁজ করতে লাগলো সে। হ্যাঁ, আওয়াজটা তো এদিক থেকেই এসেছিল। ঝোপঝাড়গুলো ভালো করে খোঁজাখুঁজি করলো আশিস, কিন্তু না, এখানে তো কেউ নেই। মাটির দিকে তাকিয়ে দেখল সে ছাড়া আর কারোর পায়ের ছাপ পর্যন্ত নেই। অদ্ভুত, এরকমটা হওয়ার কথা তো নয়। সে স্পষ্ট 2 বার শুনেছে ওর কণ্ঠস্বর। গা ভারী ভারী লাগলো ওর। ঝিঝি পোকার গুঞ্জন আর ব্যাঙের ডাক ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না সে। না জানি এখানে সাপ খোপ আছে কিনা, তাহলে তো সারে সর্বনাশ। ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে যেতে লাগলো আশিস। হঠাৎ নিজের কাঁধে একটা হাতের স্পর্শ পেল। খুব শীতল একটা স্পর্শ। শরীরটা কনকন করে উঠল সেই হাতের স্পর্শে। সারা শরীরের রক্ত হিম হয়ে আসছে তার। এই অন্ধকারে একলা জঙ্গলের মধ্যে হঠাৎ বরফের দেশ থেকে কে এলো? ধীরে ধীরে আশিস পিছনে তাকাতেই ওর সারা শরীর শিহরিত হয়ে গেল। মাত্রা ছাড়া বিস্ময় আর চারিদিকের গভীর নিস্তব্ধতা ওকে গ্রাস করে ফেলল মুহূর্তেই। কারণ ওর সামনে যে দাঁড়িয়ে আছে তার গোটা মুখটাই পোড়া। সেই পোড়া ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে লাল রক্ত। চোখের পাতার পরিবর্তে সেখানে বসত গেড়েছে কিছু শ্যাওলা, আর চোখের মনির জায়গায় কিলবিল করছে রক্তচোষক জোকের দল। আশিস মাটিতে পড়ে গেল। ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে ও। এইবার ওর পা বেয়ে বেয়ে ওর গায়ের উপর উঠে এলো সে। ভয়ে আশিসের গলা থেকে বেরিয়ে এলো চিৎকার। চুপ 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 থাকবে তুমি বলে আশিসের ঠোঁটের উপর একটা শীতল আঙুল রাখলো সে। এই মেয়েটার গা থেকে যে মানুষ পচা গন্ধ আসছে তা একেবারেই সহ্য করা যায় না। আশিসের মুখের উপর মুখ রেখে সে এবার বলল, অনেক দিন তোকে মারতে চেয়েছি, কিন্তু কিন্তু পেরে উঠিনি। আশিস কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে তুই। আমি জানি আমার তোর সাথে অনেক ভুল করেছি, এর জন্য যা শাস্তি দেওয়ার দে, কিন্তু আমায় প্রাণে ছেড়ে দে। পরাণ 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 পরাণের জন্য খুব মায়া না? শুধু তোদেরই পরাণের দাম আছে, আমার নাই? কি রে, উত্তর দে, আমার নাই? তার গলা যেন আকাশ ছাড়িয়ে মহাশূন্যে উঠে যাওয়ার উপক্রম করল। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এবার। সেই জঙ্গল নিবাসী রহস্যময়ী চেটে চেটে বৃষ্টির জল পান করল। তারপর আশিসের মুখে থু করে ছিটিয়ে দিল সেটা। শেষবারের মতন ওর কাছে হাত জোর করে বলল, ছেড়ে দে আমায়, আমার স্ত্রী সন্তান আছে, আমায় আমায়। আর কথা বলতে পারল না আশিস। ওর গলায় একটা গাছের গুঁড়ি ঢুকে গেল। গলার নলি ভেদ করে সেটা 1 বার 2 বার 3 বার করে বারংবার ঢুকে একটা গর্ত সৃষ্টি করলো সেখানে। সামান্য কোকিয়ে ওঠার সুযোগও পেল না আশিস।
তারপর সেই আততায়ী গল গল করে বমি করলো আশিসের মুখের উপর। সঙ্গে সঙ্গে ওর ভয়ার্ত মুখখানা ধীরে ধীরে পুড়ে যেতে শুরু করলো। কয়েক মুহূর্তেই ওর পোড়া মুখটা এক বীভৎস চেহারা ধারণ করলো। এরপর সেই মেয়েটি কান ফাটানো হাসি হেসে আজকের মতন তার অ্যাসাইনমেন্ট পূরণ করে মিলিয়ে গেল জংলা গাছের আড়ালে। এখন সে কোথায় কে জানে, তবে সে যে ইতিমধ্যেই তার দ্বিতীয় প্রতিশোধ নিয়ে নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ছেলে ফিরে না আসায় দুশ্চিন্তা বাড়তে লাগলো বাসুদেব মণ্ডলের। এমনিতে তিনি জানেন ছেলে এই সময় অন্য গায়ে নির্দিষ্ট একটি পাড়ায় যায়। ছেলেকে বহুবার তিনি সেসব থেকে বিরত করবার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। বড় বৌমা রুমাকে ডেকে বললেন, বৌমা, আশিস এখনো ফিরল না কেন? একটু খোঁজ নিয়েছ? রুমা উৎকণ্ঠা ভরে বলল, বাবা, খোঁজ নিতে হবে। এত রাত করে তো আসে না। আমি ফোন করছি, ফোনেও তো পাচ্ছি না। বড্ড চিন্তা হচ্ছে। তা ফোনে পাচ্ছ না যে, সেই কথাটা আগে বলতে পারো না? বলিহারি তোমাদের। বলে ধমক দিয়ে বাসুদেববাবু চেয়ার থেকে উঠে বাইরের দিকে চললেন। এখন বৃষ্টিটা একটু ধরেছে। বাইরে বেরিয়ে উল্টো দিকের বিশুদের বাড়িতে গিয়ে বিশুকে জোরে জোরে হাঁক দিলেন। বিশু, এই বিশু, বিশু রে, একটু বাইরে বেরো বাবা। ঘর থেকে বিশু তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। বাসুদেববাবু কাঁদতে কাঁদতে বললেন, এত রাত হয়ে গেল, আশিস এখনো আসেনি? ও যদি আমার অম্বরের মতো। আর বলতে পারলেন না বৃদ্ধ। বিশু পাড়ার সকলকে একজোট করে বেরিয়ে পড়ল আশিস অনুসন্ধানে। অপরদিকে থানায় খবর দেওয়া হয়েছে। অজয়বাবু সদল বলে থানা থেকে রওনা দিলেন আশেপাশের জঙ্গলের উদ্দেশ্যে। কোন ঝোপঝাড়ে আবার আশিসের দেহ পাওয়া যাবে কে জানে। বাসুদেববাবু ভাবতে লাগলেন তার সংসারের উপর এ কার কোন নজর পড়ল। সব নষ্টের মূল ওই ছোট বৌমা টুম্পা। সংসারে আসতে না আসতে ওনার দুই ছেলেকে স্রেফ খেয়ে নিল। অথচ তখনও আশিসের কোনো খোঁজই পাওয়া যায়নি। কিন্তু সকলেই তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করে ফেলেছে। সকলে যখন গ্রামের বিভিন্ন অংশে খুঁজতে ব্যস্ত, তখন পুলিশের একদল খুঁজতে লাগলো গ্রামের সীমানার দিকে। এবং খুঁজতে খুঁজতে হঠাৎ এক কনস্টেবল আশিসের ওই ছিন্ন ভিন্ন পোড়া দেহ দেখে চমকে উঠল। সে চিৎকার করে বলল, স্যার, স্যার, এদিকে দেখুন, এখানে বডিটা পড়ে আছে। অজয়বাবু নিজের প্যান্টটা একটু তুলে নিয়ে কাদা প্যাচপ্যাচে জঙ্গলে টর্চ নিয়ে দৌড় মারলেন। কয়েকটা মাকড়সার জাল সরিয়ে তিনি গিয়ে পৌঁছলেন জঙ্গলের ঠিক মধ্যিখানে। এই এত দূরকে টেনে নিয়ে গিয়েছিল খুনি। কে সেই খুনি যে কিনা রাত বিরেতে জঙ্গলে থাকতে ভয় পায় না, নিজের শিকারকে এভাবে জঙ্গলের মধ্যে টেনে এনে তারপর নৃশংসভাবে হত্যা করে? আশিসের রক্তাক্ত দেহটাকে দ্রুত পোস্টমর্টেমের উদ্দেশ্যে পাঠানো হলো। বাসুদেববাবু স্থির করলেন এইবার আর ওই মেয়েকে উনি ঘরে রাখবেন না। এই গ্রামে উনি নিজে শিক্ষার আড়ত হয়েও এখন ওসব বিদ্যাশিক্ষার জ্ঞান তুচ্ছ মনে হলো। ঘাড় ধরে টেনে হিচড়ে টুম্পাকে ঘরের বাইরে উঠোনে ফেলে দিয়ে দুর্দণ্ড প্রতাপ বাসুদেব মণ্ডল হুঙ্কার দিলেন, এই মুহূর্তে তুই এই গা ছেড়ে চলে যাবি শয়তানি। আমার দুই ছেলেকে তুই খেয়েছিস। তোকে যেন আর এক মুহূর্ত আমি চোখের সামনে না দেখি, তাহলে তোকে এই গ্রামেই আমি জ্যান্ত পুঁতে ফেলবো। কোনো শালার বেটা আমায় আটকাতে পারবে না। টুম্পা রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে রইল বাসুদেব বাবুর দিকে। আশেপাশের লোকেরা এই দৃশ্য দেখতে লাগলো, কিন্তু কেউ অস্ফুট স্বরেও কিছু বলল না। গাঢ় নিস্তব্ধতায় নিজের নুপুরের রুমুঝুমু শব্দ করতে করতে এক কাপড়ে বেরিয়ে গেল টুম্পা। সাইকেলটাও নিল না, কেবলমাত্র হাঁটতে লাগলো সামনের দিকে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আশিসের মৃত্যু হয়েছে গলার নলি ধ্বংস হয়ে। ধ্বংস ছাড়া আর কোনো শব্দ এই কেসের সঙ্গে যায় না, যেন কেউ অপার্থিব বল প্রয়োগ করে আশিসকে খুন করেছে। প্রবল আক্রোশ না থাকলে এভাবে কাউকে খুন করা যায় কি? অম্বরের বেলাতেও এমনটাই হয়েছিল, কিন্তু আশিসের মুখ এমনভাবে অ্যাসিড দিয়ে পোড়ানোর মানে কি? এই পোড়া গায়ে খুনি অ্যাসিড নিয়ে ঘুরছে তার শিকারের মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিতে, নাকি এই অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়াটা কোনো একটা ইঙ্গিত? কাকে ইঙ্গিত দিতে চায় সে
অজয়বাবুর কুমড়োর মতো ফাঁপা মস্তিষ্ক এক প্রকার ফালা ফালা হয়ে পড়েছে এই শানিত অপরাধের দ্বৈত চাকুর ঘায়ে। পরবর্তী পদক্ষেপ যে কি হওয়া উচিত সেটাই উনি ঠাহর করতে পারছেন না। খুনি কেবলমাত্র বাসুদেব বাবুর পরিবারকে কেন টার্গেট করছে সেটাই তো এখনো পরিষ্কার হলো না। এই জঙ্গল, নদী, ক্ষেত আর মাঠঘাট নিয়ে পরিচ্ছন্ন একটা গ্রাম হঠাৎ করে এরকম অপরাধের লীলাভূমিতে পরিণত হলো কেন, কে জানে। বাসুদেববাবু অম্বরের মৃত্যুর সময় ওর কপালে একটা অংশ পোড়া লক্ষ্য করেছিলেন বটে, তবে আশিসের অমন পোড়া মরদেহ দেখে উনি স্থির হলেন এই কাজ কার হতে পারে। সেই অপরাধের অস্তিত্ব পুলিশের ডায়েরি থেকে মুছে দিলেও মন থেকে তো আর মুছে ফেলতে পারেননি। অজয়বাবু মাথা মোটা লোক বলে তাকে খাবি খাওয়াতে বেশি ঝক্কি পোহাতে হয়নি। ধীরে ধীরে উনি প্রহর গুনতে লাগলেন নিজের মৃত্যু আসন্ন হওয়ার। চেয়ারে বসে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন, কিন্তু তবুও এই টুম্পাকে তিনি ঘরে ফেরাবেন না। আচ্ছা, এই অপরাধ তো আর আজকের নয়, কয়েক বছর আগের। তাহলে এই টুম্পা আসার পর থেকে কেন জেগে উঠেছে সেই ভয়াল পিশাচ? প্রশ্নগুলো ভদ্রলোকের মনের মধ্যে দলা পাকাতে লাগলো। এরপর আরো দিন চারেক কেটে গেছে। এর মধ্যে টুম্পার কোনো খোঁজ পাওয়া যায়নি, আর ওর খোঁজ কেউ করেওনি। বৃদ্ধ বাসুদেব মণ্ডল একেবারে দমে গেছেন এই কদিনে। বাড়িতে ছোট দুটো বাচ্চাকে সামলে অসৌচ পালন করাও খুবই কষ্টের হয়ে পড়েছে রুমার। হঠাৎ সেদিন সন্ধ্যাবেলা বাসুদেব বাবু বাড়ির প্রয়োজনে একটু বাইরে বেরোলেন। আসলে নিজের দুটো জোয়ান ছেলে থাকতে কখনো তাকে বেরোতে হয়নি, কিন্তু এখন একা বৌমার পক্ষে ঘর বাইরের কাজ করাও তো সম্ভব না। তাই নিজের ক্ষয়িষ্ণু মানবিকতাকে জাগিয়ে তিনি নিজেই চায়ের সরঞ্জাম নিতে বেরোলেন। রুমা তাকে মানা করলো ঠিকই, কিন্তু সামান্য মোড়ের নিতাইয়ের দোকান থেকে চা আনতে কোনো জঙ্গলে যেতে হয় না। বাসুদেববাবু বললেন, নিশ্চিন্তে থাকো বৌমা, আমি যাবো আর আসবো। আর পথে কারোর সাথে কথা কইলেও একটু মনের শান্তি হয়। এমনিতেই যা অশান্তি যাচ্ছে। যাই হোক, তুমি খোকাদের পড়তে বসাও, দেখো ওরা যেন কোনো ফাঁকি না দিতে পারে। তবুও বাবা, আপনি একা যাবেন? না হয় দুজনের মধ্যে কাউকে একটা নিয়ে যান। ওফ, এক্ষুনি আমার মুখ থেকে দুটো খারাপ কথা শুনতে তোমার ভালো লাগবে? চুপচাপ ওদের নিয়ে ঘরে যাও, আমি যাবো আর আসবো, যাও। বলে মৃদু বকা দিয়ে বেরিয়ে পড়লেন তিনি। রুমা কি জানতো এটা তার শ্বশুর মশাইয়ের দেখা শেষ তেজ হবে। পকেটে পয়সা আর হাতে একটা টর্চ নিয়ে রাস্তায় বেরোলেন বাসুদেব মণ্ডল। কণ্ঠস্বরের মতন শক্তি হাঁটুতে নেই, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। গ্রামে আলো এসেছে বটে, তবে রাস্তায় কোনো আলো জ্বলে না। গ্রামবাসীরা কি পেঁচার বংশধর নাকি কে জানে। আলোখানা জেলে এগোতে লাগলেন তিনি। ওই তো নিতাইয়ের দোকানের আলো এখান থেকেই দেখা যাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না কেন? দোকান বন্ধ থাকলে তো আলো জ্বলার কথাও নয়। তাহলে এতক্ষণ তো গায়ের কিছু মাতব্বর এসে ওর দোকানে বসে তাসপাত্তি খেলা শুরু করত। ব্যাপারটাকে বোঝার জন্য উনি একটু দ্রুততার সঙ্গে হাঁটতে লাগলেন, কিন্তু অদ্ভুতভাবে ওনার মনে হলো যেন ওই দোকানটাকে কেন্দ্র করে চক্রাকারে আবর্তন করে চলেছেন। কিছুতেই যেন নিতাইয়ের দোকানের নাগাল পাচ্ছেনই না। এ তো ভারী জ্বালাতন, মানে এমন আহাম্মকের মতো আগে কখনোই নিজেকে লাগেনি ভদ্রলোকের। কিন্তু এখন এরকম ভিড়মি খাচ্ছেন কেন তিনি? হঠাৎ করে মনে পড়ল ভ্রমের কথা, ভুলোর কথা। ভুলও নাকি ভুলিয়ে দেয়, মানুষের গন্তব্যকে ভুলিয়ে দেয়। এসব কুসংস্কারকে পাত্তা না দেওয়াটা এখন নিতান্ত বোকামি। বৃদ্ধের সাহসটা ওনার টর্চ লাইটের সঙ্গে একসাথে নিভে গেল। এই রে, ব্যাটারি শেষ হয়ে গেল নাকি? যা দিনকাল পড়েছে তাতে এখন নিজের প্রাণের চেয়েও বাড়িতে ওই তিনটে মানুষের প্রতি বেশি দুর্বল হয়ে আছেন বাসুদেব বাবু। উনি চলে গেলে ওদের দেখার মতন আর কেউ নেই যে। হঠাৎ মনে পড়ল ঝিমলির কথা। ঝিমলি তো নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিমলি। মেয়েটাকে ওই নোংরা পাড়া থেকে তুলে আনবার জন্য কত চেষ্টাই না করেছিল বড় ছেলে আশিস, কিন্তু তুলে আনতে পেরেছিল কি? না, পারেনি। ওরকম মেয়ের ঠাঁই এই বাড়িতে হয় না। যে মেয়ের নামের আগে বিশ্বাস স্ট্যাম্প পড়ে গেছে তাকে কখনো ঘরে তোলা যায় না, অন্তত একজন প্রাক্তন স্কুল মাস্টারের বাড়িতে তো নয়।
মনে আছে সেই মেয়ের সঙ্গে কি বীভৎস অত্যাচার তারা করেছিল এই গাঁয়ের জঙ্গলে। বাসুদেব বাবুর মনে পড়ল ঝিমলির সেই অভিশাপের কথা। না, সে শকুন ছিল না, তার অভিশাপ ফলতেই পারে। এরকম নানা কথা ভাবতে ভাবতে ভদ্রলোক বুঝলেন তিনি বর্তমানে এসে উপনীত হয়েছেন মোড় পেরিয়ে টোটো স্ট্যান্ডের ধারের সেই গভীর জঙ্গলে। পিছন ফিরে দেখলেন হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে এসেছেন তিনি। নিজের ধুতির নিম্নাংশে কাদা মেখে গেছে, উনার গলা শুকিয়ে এলো। একটা ঢোক গিলে চারিদিকে চাইলেন। মনে হচ্ছে একটা অদৃশ্য চোখ যেন সর্বক্ষণ এক দৃষ্টে চেয়ে রয়েছে তার দিকে। বাম দিকে না ডান দিকে, যেন চারিদিক থেকে অন্ধকার ভেদ করে তার চোখ মেপে নিচ্ছে বাসুদেব মণ্ডলকে। ধীরে ধীরে বাসুদেব বাবু রাস্তার পথ ধরতে লাগলেন। একটু পা এগোতেই কট করে একটা শব্দ করে উঠল। পায়ের তলায় কিছু পড়ল কি? উনি টর্চে কয়েকবার হাত দিয়ে আঘাত করতেই সেটা হালকা হালকা করে জ্বলে উঠল। আর সেই আলোতে উনি যা দেখলেন তাতে উনার সারা শরীর ভয়ে আতঙ্কে কাঁটা দিয়ে উঠল। উনার পায়ের তলায় পড়ে আছে ঝিমলির কাটা মুন্ডু, যেটা খানিক আগেই উনি পা দিয়ে মারিয়েছেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে পা তুলে ছুটতে আরম্ভ করলেন তিনি। কোথায় ছুটছেন, কোন দিকে ছুটছেন কিচ্ছু জানা নেই। না না, ওনাকে তো উল্টো দিকে ছুটতে হবে, জঙ্গলের দিকে। তবু যেন তিনি আকৃষ্ট হচ্ছেন বারে বারে। কে টানছে তাকে? ঝিমলি। ঝিমলির ওই পোড়া মুখখানি হঠাৎ করে এতদিন বাদে ওনার পায়ের তলায় এলো কি করে? বাসুদেব বাবু উত্তেজিত হয়ে পড়লেন। হা ঈশ্বর, না, আর পালানোর কোনো পথ নেই। উনি শতভাগ নিশ্চিত এই কাজ ঝিমলির। ওই ঝিমলি উনার দুই ছেলেকে খুন করেছে, আর এবার উনার পালা। চুপচাপ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকলেন ভদ্রলোক। মনে হলো এক নারী দেহ জঙ্গলের ঘাস ভেদ করে এগিয়ে আসছে তারই দিকে। বড্ড চেনা লাগছে এই নারী মূর্তি, কিন্তু এ তো ঝিমলি নয়। বিস্মিত কণ্ঠে তিনি উচ্চারণ করলেন, টুম্পা। টুম্পা? সে এখানে কি করছে? এই সমীকরণটা সিদ্ধ করার মতন কোনো ফর্মুলা তিনি পাচ্ছেন না। তিনি আতঙ্কিত কণ্ঠে বললেন, টুম্পা, তুমি এখানে? টুম্পা কঠিন গলায় জবাব দিল, হ্যাঁ বাবা, আমি। কেন, অবাক হচ্ছেন নাকি? কেন টুম্পা, কেন? তুমি কেন আমার সংসারটাকে এভাবে নষ্ট করে দিলে? কি পেলে তুমি নিজের বরকে হত্যা করে? কি পেলে? না বাবা, আপনি ভুল করছেন। আপনার দুই ছেলেকেই আমি মারিনি, মেরেছে আমার দিদি ঝিমলি। ঝিমলি? তোমার দিদি? হ্যাঁ, ঝিমলি আমার দিদি। ছোট বয়সে আপনার বড় ছেলে আশিস ওকে প্রেমের ফাঁদে ফেলে আমাদের গ্রাম থেকে এনে বিক্রি করে দিয়েছিল ওই বেশ্যাপাড়ায়। আর তারপর আপনার ছোট ছেলে অম্বর ওকে ভোগ করেছে দিনের পর দিন। কি ভেবেছেন আপনি? আমরা সবাই জানতাম ও পালিয়ে গিয়ে বিয়ে শাদী করেছে। তারপর যখন একদিন ওর সাথে আমার দেখা হলো, তখন সব সত্যিটা জানতে পারলাম। আপনারা কত বড় অমানুষ, তার হিসেব কি জানা আছে আপনার? আমি অম্বরকে বিয়েটা এমনি এমনি করিনি বাবা, আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে করেছি। দিদির সাথে আমি যোগাযোগ রাখতাম। তারপর একদিন জানতে পারলাম ওই পাড়ায় আরও থাকে না। তারপর আর কোনোদিন ওর দেহটুকু পাইনি আমরা। দিদিকে শেষ দেখাও দেখতে দেননি আপনারা, ওর মুখে আগুনটুকুও দিতে দেননি। তাই এই শাস্তি আপনাদের প্রাপ্য। বলুন, স্বীকার করুন, আপনারা কি করেছিলেন ওর সাথে? বাসুদেব মণ্ডল দেখলেন টুম্পার পিছন থেকে এক দীর্ঘকায় ছায়া এসে দাঁড়ালো উনার সামনে। না, ছায়ামূর্তি নয়, এক ভীষণ ভয়াল নারী মূর্তি। তার সারা মুখমণ্ডলে কেবলমাত্র একগুচ্ছ শ্যাওলা, ছত্রাক, শুয়োপোকা আর ব্যাঙ। জিভের বদলে সেখানে বাসা বেঁধেছে একটি গোখরো সাপ। বাসুদেব বাবু কাঁদতে কাঁদতে বললেন, আমায় মেরে ফেল রে ঝিমলি, আমায় মেরে ফেল। তবে আমায় দয়া করে তুই নির্বংশ করিস না।
তোর সঙ্গে অন্যায় আমরা করেছি, কিন্তু আমার বাড়ির ওই মানুষগুলো তো কিচ্ছু করেনি। ওই দুটো বাচ্চা ছেলে একেবারে নির্দোষ। বাসুদেববাবু বলতে লাগলেন, আশিস যখন অল্প বয়সে বকে গিয়েছিল তখন ওই মারাত্মক পাপ কাজ করে ও। ওই পাড়ার মালিকের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, তার থেকেই জানতে পারি আশিস নাকি ইস। লজ্জায় সেদিন আমার মাথা কাটা গিয়েছিল। তারপর সেই ছেলেকে কোনো মতে বসে আনলে পরে আমার অম্বরও ওই পাড়ায় যাওয়া শুরু করলো। না, দুটোর কাউকেই আমি মানুষ করতে পারিনি, কাউকে না। তার উপর আসি সেই খবর জানতে পেরে ভাইয়ে ভাইয়ে সেই কি প্রবল হাতাহাতি, বিশ্বাস করো চিমলি। শুধু সেই জন্যই আমি এই কাজ করেছিলাম, বাধ্য হয়ে। এই এত বড় সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম বাধ্য হয়ে। আমার কথায় আমার কথায় ওই মালিক তোমায় ঘুমের ওষুধ খাইয়ে জঙ্গলে নিয়ে এসে ফেলে দেয়। আর তারপর তোমার জ্ঞান ফিরলে আমি আর অজয় মিলে তোর মুখে অ্যাসিডের শিশি ঢেলে দিয়েছিলাম। তোর সারা মুখ পুড়ে গিয়েছিল। তারপর মাথায় গাছের গুঁড়ি দিয়ে মেরে মাথা থেতলে দিয়েছিলাম আমি আর অজয়। তারপর তোর গোটা দেহে অ্যাসিড ঢেলে দিয়েছিলাম। তুই যন্ত্রণায় চিৎকারও করতে পারিসনি। তোর মুখ বেঁধে তোকে যন্ত্রণা দিয়ে মেরেছিলাম, যন্ত্রণা দিয়ে। এই বলে বাসুদেববাবু থামলেন। ঝিমলি চিৎকার করে বলল, কেন? আমার কি দোষ ছিল যে আমাকে এত কষ্ট পেয়ে মরতে হলো? কি দোষ ছিল আমার? রাখবো না না, আমার রাগ কি স্বাভাবিক নয়? আমার পরিবারের, আমার নিজের মান সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিলি। তোর জন্য নষ্ট মেয়ের সঙ্গে মেশার বদনাম জুটেছে আমার পরিবারের। তোকে মেরে আমার একটু আফসোস নেই, একটুও না। টুম্পা বলল, আমার দিদির তাতে কি দোষ ছিল বলুন? কি দোষ ছিল আমার দিদির? আমি আর উত্তর দিতে পারছি না। তোমরা আমার মৃত্যু চাও, আমি মেনে নিচ্ছি। মেরে ফেল আমায় চিমলি, মেরে ফেল আমায়। আর আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। ঝিমলি আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠে বলল, এভাবে নয়, তুই প্রাণ ভিক্ষা চাইবি আমার কাছে, প্রাণ ভিক্ষা। কাঁদবি, চিৎকার করে কাঁদবি, তখনই আমি তোকে মারবো, তার আগে নয়। বাসুদেব মণ্ডল বললেন, বেশ তাই হবে। আমি তোর কাছে হাত জোড় করে বলছি, আমায় ছেড়ে দে, আমায় বাঁচতে দে। বলে কাঁদতে লাগলেন তিনি জানেন কেবলমাত্র বলার জন্য উনি এসব বলছেন না। রবি ঠাকুর বলেছেন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। উনার অবস্থাও ঠিক সেরকমই। আসন্ন মৃত্যুকে হাসি মুখে মেনে নিতে বিরক্ত লাগে, কিন্তু যে নিজের পরিবারের দোষ খুঁজে পেতে অপারগ, তার মধ্যে সেই সাহসিকতা কোথায়? ঝিমলির চোখের গর্ত থেকে বেরিয়ে এলো সবুজ রঙের তরল, এবং গলা থেকে বেরিয়ে এলো রক্তের ঢেউ। সেই সবুজ রঙের তরল বাসুদেববাবুর গায়ে পড়তেই তিনি চিৎকার করে উঠলেন। উনার ত্বকের উপরে পড়তেই সেই স্থানগুলো সম্পূর্ণ পুড়ে গেল। উনি তারস্বরে চিৎকার করতে লাগলেন, পারছি না, আর পারছি না রে। চেঁচা, আরো জোরে চেঁচা, আমার কানে তো পৌঁছাচ্ছেই না। এরপর ওই রক্তের স্রোতে ঝিমলি ভাসিয়ে দিল তাকে
এই রক্ত অম্বর আর আশিসের দেহ থেকে পান করা রক্ত। এই রক্তের সঙ্গে ওদের বাসুদেব বাবুর রক্তের সম্পর্ক রয়েছে। ঝিমলি এরপর বাসুদেব মণ্ডলের চোখের কাছে এলে ঝিমলির মুখে ঝুলন্ত সেই গোখরো সাপ এক মারুণ ছোবল দিল ওনার চোখে। সঙ্গে সঙ্গে তীব্র চিৎকার করে উঠলেন তিনি। তবে বিষের প্রভাব শুরু হওয়ার আগেই মুহূর্তের মধ্যে ঝিমলি তার দুটি মস্ত বড় হাত ঢুকিয়ে দিল উনার মাথার মধ্যে, ঠিক যেন দুই হাতে উনার মাথাটাকে ডোলে বেলুনের মতো ফাটিয়ে দিল। বাসুদেব মণ্ডলের মাথার এখন আর কোনো অস্তিত্বই নেই। ঝিমলি চেটে পুটে খাচ্ছে তার ঘিলু আর রক্ত পান করছে। টুম্পার চোখে জল, ওর মনটা আজ অনেকটা শান্ত। এখনো একটা কাজ বাকি রয়ে গেছে, ততদিন এই জঙ্গলের কোনো এক অংশে ওকে থাকতে হবে। তবে যতদিন দিদি আছে তার পাশে, ততদিন ওর কোনো ক্ষতি সে হতে দেবে না। দিদি ঝিমলি এখন পরম তৃপ্তিতে প্রতিশোধের ফলাফল ভোগ করছে। এই মুহূর্তে আর ওকে বিরক্ত করা উচিত হবে না। পরদিন সকালে একজন টোটো চালক মূত্রত্যাগ করতে গিয়ে দেখতে পায় একদল শকুন ভিড় করে আছে জঙ্গলের মধ্যে। যেহেতু তার আগের দিন গোটা অঞ্চল জুড়ে মাস্টারমশাইয়ের অন্তর্ধানের খবরটা ছড়িয়েছিল, তাই সে ছুটে গিয়ে স্ট্যান্ডের বাকি সকলকে ঘটনাটা জানায়। তারপর পুলিশ উদ্ধার করে বাসুদেব মণ্ডলের মুন্ডহীন দেহ। এমন অমানবিক হত্যা এর আগে গ্রামের কেউ কখনো দেখেনি। এই পরিবারের তিনজনই এমন নৃশংসভাবে কেন খুন হলো তা কে জানে। বড়বাবু অজয় রায় নিজের টাকে হাত বুলাতে লাগলেন। তার কপালে অনেকটা ঘাম জমেছে। এতটা ভয় এর আগে তিনি কখনো পাননি। এইবার কি তবে তার পালা? না, বাড়িতে চুপটি করে বসে থাকবেন তিনি, ভুলেও বাইরে বেরোবেন না। কয়েকদিন বাদে একদিন শ্বশুর বাড়ির লোকেদের নিয়ে আসার জন্যে পাড়ার মোড়ের কাছে গেলেন অজয়বাবু। এই এক জ্বালা, কোনো না কোনো সুযোগ পেলেই এরা বাড়িতে এসে হাজির হবে। বেশ কয়েকদিন কোনো ভৌতিক কিছুর উপদ্রব হয়নি, কিংবা জঙ্গল থেকেও কেউ ডাকেনি, তাই খানিকটা নিশ্চিন্ত ছিলেন তিনি। পাড়ার মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে খুব বিরক্ত লাগছিল। মশার কামড় আর পায়ের যন্ত্রণা নিয়ে বড্ড বিরক্তির সঙ্গে তিনি পায়চারি করতে লাগলেন। হঠাৎ মনে হলো বাদিকের ঝোপটা একটু দুলে উঠল। সঙ্গে সঙ্গে ওনার গা ভারী হয়ে এলো। কি ওখানে? প্রশ্ন করলেন তিনি। হাতের টর্চটা জ্বালাতেই তিনি দেখলেন ঘাসগুলো যেন মৃদু পুড়ে পুড়ে গেছে। অ্যাসিডে পুড়েছে কি? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।